থাইল্যান্ড মানেই হচ্ছে জাঁকজমক একটা শহর, চঞ্চল মানুষদের চলাফেরা, প্রচুর শপিং আর ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর চাকচিক্য রকমের এক প্রকার ভাইবস। কি ভুল বললাম? থাইল্যান্ড দেশটাই হচ্ছে এমন একটা দেশ যেখানে সব ধরনের সবকিছু পাওয়া যায়, খাবার থেকে শুরু করে যে কোনো ফ্যাশনেবল জিনিস এবং যে কোনো ঘোরাফেরার জন্য যে কোনো টাইমে আপনি কিন্তু একদমই বোর হবেন না। তাই তো আমরা বের হয়েছিলাম রাতের থাইল্যান্ড ভ্রমণ করার জন্য, যে দিনের থাইল্যান্ডটা তো দেখলাম, রাতের থাইল্যান্ডটা কিরকম সেটা একটু ফিল নেই। যদিও আমরা স্টে করছিলাম এবার থাইল্যান্ডের ব্যাংককে। থাইল্যান্ডের রাজধানী যেহেতু ব্যাংকক, তাহলে সেই ব্যাংককে একটু রাতের শহরটা দেখা যায়। রাতের মানুষের চলাফেরা, তাদের শপিং, তাদের খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু থাকছে আজকের আমার এই ব্লগে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ভালোই থাকবো না কিভাবে বলুন? এত সুন্দর শহরে যেহেতু ঘুরতে এসেছি, যেখানে আছে সব কিছু, যেখানে আছে খাওয়া থেকে শুরু করে ভরপুর শপিং আর মনোরঞ্জনের নানান জিনিসপত্র। রাতের ব্যাংকক দেখবো বলেই কিন্তু আমরা তিনজন হোটেল থেকে সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম। আমরা একদমই চাচ্ছিলাম না যে বাবাকে হোটেলে রেখে আমরা দুজন একা একা ঘুরি, কারণ আমাদের কথা হচ্ছে যে আমাদের সাথে বাবাও ঘুরবে, দেখবে, আমাদের সাথে সাথে ওনারও ভালো লাগবে। তাই তো আমরা হোটেল থেকে গ্র্যাব বুক করে চলে গিয়েছিলাম থাইল্যান্ডের নাইট মার্কেটে, যেটা প্রায় রাতের 12টা পর্যন্ত খোলা থাকে, যেখানে আসলে আপনি একদমই বোর হবেন না। আর এটাতে আসতে আমাদের ভাড়া লেগেছিল প্রায় 210 বাত। আমাদের হোটেল থেকে যেতে লেগেছিল আমাদের সময় প্রায় 35 মিনিট। আর আপনারা অনেকে তো জানেন যে ব্যাংককে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, কখনো কখনো তো জ্যাম 2-3 ঘন্টাও থেকে যায় আমাদের বাংলাদেশের মতন। তাই তো প্রায় 35 থেকে 40 মিনিট এরকম সময় লেগেছিল। যদিও আমরা থাইল্যান্ড যাওয়ার পরে খুব বড় ধরনের জ্যাম কিন্তু আমরা দেখি নাই, ছোটখাটো মাত্র কিছু মিনিটেরই জ্যাম ছিল। মাত্র 30-35 মিনিটের চলাফেরায় আমরা চলে এসেছিলাম থাইল্যান্ডের ব্যাংককের সেই নাইট মার্কেটে। সেই এন্ট্রি নিতে না নিতেই দেখি কি সুন্দর করে একটা ভাইয়া গান করছিল। বাবা আমাদেরকে বললো তোমরা একটু সামনে থেকে হেঁটে আসো, আমি এখানে বসছি। আমি তো একটু ভয় ছিলাম যে বাবাকে যদি এসে আবার না পাই, সে যদি হেঁটে হুটে কোনো দিকে চলে যায়, যেহেতু বাবার কাছে কোনো সিম ছিল না, সিম আমাদের কাছেই ছিল। বাবা বললো যে না, তোমরা নিশ্চিন্তায় তোমরা দুইজন মিলে ঘুরো ফিরো, আমি এইখানে বসে বসে এই ছেলেটার গান শুনি। তখন বাবার কথা শুনে আমরা দুইজনই ছুটলাম। ঢুকেই দেখি যে প্রচুর জুতার দোকান, শপিং এর দোকান, বাচ্চাদের ডলের দোকান, প্রচুর, আপনি যা ইচ্ছে তাই এখান থেকে কেনাকাটা করতে পারবেন। খাবার থেকে শুরু করে কোনো কিছুতেই কিন্তু কমতি ছিল না, সবকিছু এখানে ছিল। আর এই যে এরকম জন্তুগুলো দেখে তো আমি একটু দূরে দূরেই সরেছিলাম। ইব্রাহিম বললো কেন, থাইল্যান্ড এসেছো আর এগুলো দেখবে না, তোমাকে আমি এগুলো খাওয়াবো। আমি বললাম না ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি দূর থেকে দেখেই আমার তৃপ্তি ভরে এসেছে। আর আমি প্রথম থাইল্যান্ড গিয়ে তো 2 দিন একটু খাদ্য খেতে একটু ভ্যাবাচাকার মধ্যে ছিলাম, কিন্তু বিন্দাস মোডে ছিল আমাদের বাবা। বাংলাদেশ থেকে আসার সময় তো আমি চিন্তায় ছিলাম যে বাবাকে কিভাবে রাখবো, বাবা কিভাবে খাবে। এসে দেখি যে না, বাবাই ঠিক আছে, আমারই কষ্ট হচ্ছিল। আমি তো 2 দিন শুধু ফ্রুটসের মধ্যেই ছিলাম। তাদের ফ্রুটসগুলো খুব ফ্রেশ ছিল, অনেক অর্গানিক ছিল। আর যা দেখলাম, তারা রাস্তার পাশে যে ফ্রুটসগুলো বিক্রি করে সেখানে তারা এক প্রকার চাট মশলা ব্যবহার করে, যেটা খেতে খুবই টেস্টি। ফুডগুলোর মজা যেমন আরও দ্বিগুণ করে দেয়। থাইল্যান্ডে যে শুধু আপনি এরকম উল্টাপাল্টা খাবার পাবেন তা কিন্তু না, আপনি যদি একটু কষ্ট করে খুঁজে নেন তাহলে হালাল খাদ্যও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওরা আরও অন্য ভাষা না বুঝলেও হালাল ভাষাটা খুব ভালো বুঝে। আর এই যে থাইল্যান্ডে আর মালয়েশিয়াতে আমি দেখলাম ওরা যে কোনো খাবার এরকম পলিথিন ব্যাগে দেয়, আপনি হেঁটে হেঁটে খেতে পারবেন। এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি যখন লাস্ট টাইম মালয়েশিয়াতে গেছিলাম তখন আমি দেখেছি তারা একটা মিনম, যেটাকে বলে, তারা যে কোনো ড্রিঙ্কসকে মিনম বলে, সেই ড্রিঙ্কস নেন আপনারা একটা পলিথিনে ভরে, সেটাতে অনেক পরিমাণে বরফ দিয়ে একটা পাইপ ঝুলিয়ে এরকম পলিথিন ব্যাগে বেঁধে দিবে, যেটাতে আপনি ক্যারি করতেও সুবিধা, আপনার খেতেও সুবিধা। খুব সহজেই কিন্তু গরম হয় না। আর মালয়েশিয়া যেহেতু এক ঋতুর দেশ, তখন তো মালয়েশিয়াতে প্রচুর গরম ছিল। আমি যখন গিয়েছিলাম তখন খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। যখন আমি মালয়েশিয়া থেকে ব্যাক করি বাংলাদেশে, আমি এই জিনিসগুলো খুব মিস করছিলাম। আর থাইল্যান্ডে এসে দেখি সেম কাজ তারাও করছে। তাদের কাছ থেকে কোনো খাবার কিনলে
তারা এরকম পলিথিন ব্যাগে ভরে মুড়ে সুন্দর করে বেঁধে দিচ্ছে। আমার কাছে সেই মালয়েশিয়ার কথাটা মনে পড়ে গিয়েছিল। আমি কিন্তু এই নাইট মার্কেটে এসে অনেক কিছুই কেনাকাটা করেছি। আপনারা যারা আত্মীয় স্বজনের জন্য থাইল্যান্ডে আসার পরে বা যে কোনো বিজনেসের জন্য আপনারা কিছু কেনাকাটা করতে চান, তারা কিন্তু এই নাইট মার্কেটটাতে অবশ্যই চলে আসবেন। আর যা দেখলাম আমি থাইল্যান্ডে, তাদের এখান থেকে যদি আপনারা প্যাকেজের মধ্যে যেমন 3টা 6টা 9টা 12টা এরকম কোনো জিনিস কিনেন, তাহলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব খুচরা মূল্য থেকেও খুব কমে আপনারা পেয়ে যাবেন। আর এই মার্কেটটাতে দেখছিলাম মাঝখানে অনেক কিছু দোকান ছিল, যেগুলোতে সাপ, কুচো, ব্যাং, তেলাপোকা, টিকটিকি অনেক কিছুই ছিল, যেটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল, খুবই ব্যাড স্মেল আসছিল। আর সুশির দোকানগুলোতে তো আমি একদমই ভিড় ছিলাম না, জাস্ট একটু একটু ভিডিওর জন্য আমি নাক চেপে ধরে এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। কিন্তু থাইল্যান্ডের জুসগুলো কিন্তু খুবই অর্গানিক, খুবই ফ্রেশ, খুবই মজাদার। আর সবচেয়ে বড় কথা যেটা, থাইল্যান্ডের মানুষগুলোর কাপড় চোপড় ছোট ছোট হলেও তাদের মনটা কিন্তু খুবই বড় ছিল, তারা খুবই ফ্রেন্ডলি ছিল। যেই আপুগুলো ভাইয়াগুলোই দেখছিল যে আমি ভিডিও নিচ্ছিলাম, তারা কি সুন্দর করে হাই বলছিল, হেসে দিচ্ছিল, যেটা আমাদের বাঙালিদের মধ্যে খুব কমই দেখা যায়। থাইল্যান্ডের এই লোকাল মানুষগুলোর এই ব্যবহারগুলো আমাকে খুবই মুগ্ধ করছিল। আমি তো ভ্রমণে গেলে প্রচুর পরিমাণে খাই, যেটা আর কি বলবো। আমি কেন জানি ঘুরতে গেলে আমার প্রচুর ক্ষুধা লাগে, আর আমি একটু পরপরই এটা সেটা খেতেই থাকি। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি কোথাও ঘুরতে গেলে ওইখানকার ফুডগুলো আমি ট্রাই করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় কেননা এই ফুডগুলোর টেস্ট নেই, আর যেটা আমার কাছে রুচির মধ্যে আসে আমি অবভিয়াসলি সেটাই খাই। আর এই মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি খাবার খেতে খেতে প্রচুর পরিমাণ শপিং করে ফেলবেন, যেটা একদমই আপনার মনেই হবে না, কোনো ক্লান্তিও লাগবে না। এই যে দেখুন তারা উটবুট কি সব খাবার ফ্রাই করছিল, এগুলো দেখেই আমার কেন জানি খুব খারাপ লাগছিল। ইব্রাহিম দুষ্টুমি করে বারবার আমাকে বলছিল কি তুমি খাবে, ট্রাই করবে? আমি বললাম না ভাই, আমাকে তুমি মাফ করো। আর এইটা ছিল আমার খাবারের মতন খাবার। এখানে তারা কোল্ড ড্রিঙ্কস দিয়ে, সোডা দিয়ে এক প্রকার জুস বানিয়ে দিচ্ছিল, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর যেই পরিমাণ গরম ছিল থাইল্যান্ডের ওই আবহাওয়াটাতে, এরকম বরফ দিয়ে খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাই তো পলিথিন ব্যাগে মোড়ানো এরকম খাবার খাচ্ছিলাম আর ভরপুর শপিং করছিলাম। একটা সময় তো দেখা গিয়েছিল যে আমরা শপিং করতে করতে একদিক দিয়ে দোকানগুলোই বন্ধ হয়ে গিয়েছিল। সেই 6:30 7টার দিকে এসে ঢুকেছি, 12টা 12:30 বেজে গেছে, তারপরে যেন আমার শপিংই শেষ হচ্ছিল না। আমি তো ভরপুর শপিং করেছি থাইল্যান্ড থেকে। শুধু যে আমার জন্য কেনাকাটা করেছি তা কিন্তু না, বাসার সবার জন্যই টুকিটাকি কেনাকাটা করেছি, যদিও আমার জন্য একটু বেশি করেছি। আর এই যে দেখছেন খাবারটা, এখানে তারা কি কি পাতা দিয়ে, ঝিনুক দিয়ে, সস দিয়ে কি কি রান্না করছিল, আমার তো দেখে একদমই বিদঘুটে লাগছিল, যেটা একদমই আমার রুচিতে আসছিল না। আর এইখানে তো হালাল বলতে কিছুই ছিল না, কি দিয়ে কি রান্না করেছিল তারাই ভালো জানে বাবা। এই দোকানটাতে প্রচুর থাইল্যান্ড লোকাল মানুষের ভিড় ছিল, চাইনিজদেরও ভিড় ছিল। তারা তো খুব করে ইয়ামি ইয়ামি বলে খাবার খাচ্ছিল, যেটা আমার কাছে খুবই বিদঘুটে লাগছিল। সব খাবারের দোকানগুলো দেখতে দেখতে আর শপিং করতে করতেই কখন যে হাতের থেকে এতটা সময় চলে গেল সেটা একদমই ধরতে পারি নাই। আমি তো থাইল্যান্ডের খাবারগুলোকে ঘৃণা করছিলাম না, বাট আমি যেহেতু এগুলোতে অ্যাভেলেবল না, তাই আমার কাছে একটু অন্যরকম লাগছিল। কিন্তু অবভিয়াসলি থাইল্যান্ডের লোকগুলোর মন মানসিকতা, তাদের কথাবার্তা, তাদের বিহেভিয়ার এত ভালো ছিল, যেটা আপনাকে সত্যি মনোমুগ্ধকর করে দিবে। আপনি থাইল্যান্ড যাওয়ার পর তাদের ব্যবহারে বুঝতেই পারবেন না যে আপনি কখনো তাদেরকে দেখেনও নাই, তাদেরকে চিনেনও না। তারা আপনাকে দেখে এত সুন্দর একটা করে হাসি দিবে, আপনার সাথে এত ফ্রেন্ডলি হয়ে যাবে যে আপনার মনে হবে যে আপনি তাদের সেই চিরচেনা। যাই হোক, থাইল্যান্ডের এই ফুড, এই শপিং, এই রাতের চাকচিক্য শহর দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আর সাথে যখন এই কিউট কিউট ডগগুলোকে দেখছিলাম, যে অনেকে এই কিউট কিউট ডগগুলোকে নিয়ে রাতের বেলা ঘুরতে এসেছে, তখন দেখে তো আমার আরও ভালো লাগছে। এই রাতের শহরটা আমি ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। জানি না কতটুকু ভালো লেগেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমি যেতে পেরেছি, আমার যারা ভিউয়ার্সরা আছে তারাও যাতে একদিন থাইল্যান্ড যেতে পারে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।